আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। পুরানো ঢাকার রাসায়নিক গুদাম না সরানো দুঃখজনক বললেন প্রধানমন্ত্রী। ঘোষণা করা হবে জাতীয় শোক দিবস। গাড়ির গ্যাস সিলিন্ডার থেকেই চকবাজারে আগুন বললেন সাইদ খোকন। একই তথ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির। চকবাজার অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর। ৩৬ জনের ডিএনএ নমুনা সংগ্রহ। আগরতলা ষড়যন্ত্র মামলার সব আসামিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত মনে করেন তোফায়েল আহমেদ। এবং ত্রাণের টাকায় হত দরিদ্রদের বাড়ি করে দেবে সরকার। প্রথম ধাপে ৬৪ জেলায় হবে ৬৪,০০০ বাড়ি। সংবাদে এছাড়াও থাকছে রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট কনফারেন্সের খবর। এবারে বিস্তারিত। পুরানো ঢাকার রাসায়নিক গুদাম না সরানো দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন চকবাজারের অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এই ঘটনায় জাতীয় শোক দিবস ঘোষণা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত নূর সেলিনা শিউলির রিপোর্টে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আগুনে পোড়া রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং আহতদের স্বজনদের সমবেদনা জানান। সেখানে আধা ঘন্টা অবস্থানকালে কর্তব্যরত চিকিৎসকদের সাথেও কথা বলেন প্রধানমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের জানান, নিমতলী ট্র্যাজেডির পর কেরানীগঞ্জে জায়গা দেয়া হলেও ব্যবসায়ীরা রাসায়নিক গুদাম সরাতে রাজি হয়নি। যেহেতু মালিকরা রাজি হন নাই, যার জন্য ওটা আর কার্যকর করা যায় নাই। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয়। তা আমি আশা করি যে এই ঘটনার পর যারা তখন এই আপত্তি জানিয়েছে এখন তারা আর এই আপত্তি করবে না। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ভবিষ্যতে পুকুর খাল ভরাট না করার আহ্বান জানিয়ে পুরান ঢাকার সরু রাস্তাগুলো নতুন করে করার বিষয়ে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। যে পুকুর খাল এগুলি যেন আর বন্ধ করা না হয়, এগুলি যেন রক্ষা পায়, যেন এই ধরনের আগুন লাগলে পানির অভাবটা যেন না থাকে। আর আমরা আমাদের যে প্রজেক্টটা আমরা যেভাবে নিয়েছিলাম সেভাবে আমরা করে দিতে চাই, যাতে করে দুর্ঘটনার হাত থেকে পুরান ঢাকা রক্ষা পায়। আর এই গলি রাস্তা এগুলি আমাদের নতুনভাবে গড়ে তুলতে হবে। চকবাজারের ঘটনায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্ধার কাজ চলাকালে ফায়ার সার্ভিস সহ উদ্ধার কর্মীদের প্রশ্ন না করে সহযোগিতা করার কথা বলেন তিনি। যখন একটা দুর্ঘটনা ঘটছে, আগুন লাগছে, সেই সময় নানা ধরনের প্রশ্ন, কতজন মারা গেছে, কি আছে, কি হলো না হলো, এটাকে প্রশ্ন করার সময় আমি এই প্রশ্নটা আমাদের যারা টেলিভিশন সাংবাদিক বা অন্যান্য উৎসুক দর্শক তাদের কাছে আমি রাখি। ভবিষ্যৎ দয়া করে সেটা না করে সুস্থভাবে যেন তারা তাদের দায়িত্ব পালন করে সেই ব্যবস্থাটা সবাই নেবেন, সেটাই আমরা চাই। অগ্নিদগ্ধ ৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। নূর সেলিনা শিউলি, এটিএন বাংলা। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে রাসায়নিক দ্রব্যের গুদাম সরানো সহ পুরানো ঢাকার নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, নিহতদের লাশ শনাক্ত শেষে স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া এবং আহতদের সুচিকিৎসা এখন সরকারের প্রধান কাজ। এর আগে পুরানো ঢাকার নিমতলীর অগ্নিকাণ্ডের পর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কি কি দুর্বলতা ছিল তা খতিয়ে দেখে প্রতিকারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঘন বসতিপূর্ণ এলাকা থেকে রাসায়নিক দ্রব্যের গুদাম সরিয়ে নিতে বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে। সরকার আটঘাট বেঁধেই এবার নেমেছে। অতীতে ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করেই, এবং যাতে করে এই এলাকাটিকে যে নিরাপত্তাহীনতা এখানে চলছে সেই অবস্থার অবসান ঘটাতে যা যা করণীয় সমন্বিত পদক্ষেপ সবকিছুই করবে সরকার।
গাড়ির গ্যাস সিলিন্ডার থেকেই চকবাজারে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। একই তথ্য দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ওয়াহিদ ম্যানশনের বেসমেন্টে মজুদ থাকা রাসায়নিক দ্রব্য অপসারণের মধ্য দিয়ে পুরানো ঢাকায় অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। কদিন ধরেই চলছে চুরিহাট্টা মোড়ে স্বাভাবিক জীবনযাত্রা ফেরানোর চেষ্টা। বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছেন সরকারের বিভিন্ন বিভাগের কর্মীরা। আর এখানে যাদের স্বপ্ন ছাই হয়ে গেল, তাদের যাপিত জীবনে কেবলই দীর্ঘশ্বাস। সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা। কমিটির প্রধান আকরাম হোসেন জানান, 2-1 দিনের মধ্যেই দেওয়া হবে প্রতিবেদন। নিমতলি যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার যে কারণগুলো নির্ধারণ করা হয়েছে 17টি, ওইগুলোর সাথে আমাদের অনেকগুলো মিলে গিয়েছে। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন ঘটনাস্থলে আসেন। বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তা ও এফবিসিসিআই প্রতিনিধিদের নিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ওয়াহিদ ম্যানশনের বেসমেন্টে রাসায়নিক দ্রব্যের মজুদ পরিদর্শন করেন তিনি। পরে পুরান ঢাকা থেকে সব ধরনের রাসায়নিক দ্রব্য অপসারণের ঘোষণা দেন। কেমিক্যাল গোডাউনের অস্তিত্ব পাওয়া যায়, সেই বাড়ির মালিককে আইন অনুযায়ী তার বিচার করা হবে। একই সাথে দুর্ঘটনার কারণও স্পষ্ট করেন মেয়র। ভিডিও ফুটেজ অনুযায়ী একটি গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে এই বিস্ফোরণের সূত্র ধরে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। মেয়রের ঘোষণার পর ওয়াহিদ ম্যানশন থেকে রাসায়নিক দ্রব্য অপসারণ শুরু হয়। তবে এ নিয়ে ভিন্ন সুরে কথা বলেন এফবিসিসিআই এর প্রতিনিধিরা। এখানে আমরা কোনো ধার্য পদার্থ পাওয়া যায়নি, যা কিছু ছিল পেইন্ট ডাইস কেমিক্যাল ছিল। এদিকে রাসায়নিক দ্রব্য অপসারণ করার বিরুদ্ধে ঘটনাস্থলে বিক্ষোভ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখানকার ক্ষতিগ্রস্ত মানুষ আর এলাকাবাসী বলছেন, এসব তদন্ত প্রতিবেদনও যেন কোনো বিশেষ বিষয়কে গুরুত্ব না দিয়ে সার্বিকভাবে অগ্নিকাণ্ডের কারণ উঠে আসে। একই সাথে তদন্ত প্রতিবেদনে যেসব সুপারিশ করা হবে, সেই সুপারিশগুলো যেন দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, চুরিহাট্টা মোড়, ঢাকা। দর্শক, রাজধানীর চকবাজারে আছেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুজন, আমরা সংবাদে দেখছিলাম যে রাসায়নিক দ্রব্য অপসারণ অভিযান শুরু হয়েছে। আপনি চকবাজারে আছেন, আপনি কি দেখছেন সেখানকার পরিস্থিতি? সাগর, আমি যদি এই মুহূর্তের কথাটা বলি আপনাকে, আসলে এই চুরিহাট্টা মোড়ে কিন্তু এখনকার অবস্থা যদি বলি আপনাকে, যে আসলে এখন হচ্ছে আশেপাশে কিন্তু ঘুটঘুটে অন্ধকার পরিস্থিতি বিরাজ করছে। এই ঘুটঘুটে অন্ধকার পরিস্থিতির কারণটা আসলে আপনি আগেই জানেন যে আসলে এই পর্যন্ত কিন্তু এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। এর মধ্যে কিন্তু গ্যাসের লাইনের সংযোগও বিচ্ছিন্ন আছে। সকাল থেকে কিন্তু বিদ্যুৎ বিভাগ এবং গ্যাস বিভাগের কর্মকর্তারা কিন্তু কাজ করছে এই বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য। এবং একটু আগে আমি আসলে দেখেছি যে এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য একটি পরীক্ষামূলক কাজ করা হচ্ছিল এবং তা পরীক্ষা করা হচ্ছে। এর পরবর্তীতে আমরা যতক্ষণই জানতে পেরেছি যে আসলে হয়তোবা 1 থেকে 2 ঘন্টা পর হয়তো বিদ্যুৎ আসতে পারে। এর মধ্যে কিন্তু আপনি জানেন যে চুরিহাট্টা যে বিধ্বস্ত এলাকা, কিন্তু এর মধ্যে কিন্তু বিভিন্ন সংস্থা কাজ করছে, ফায়ার সার্ভিসের লোকজন এখনো কাজ করছে, এখানে কাজ করছে। একই সাথে সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ কাজ করছে এবং তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এবং সুজন, আপনাকে ধন্যবাদ। আগরতলা ষড়যন্ত্র মামলার সব আসামিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, এতদিনেও তাঁদের স্বীকৃতি না দেওয়া দুঃখজনক। জাতীয় জাদুঘরে ৭১ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মালিহা ওয়াদুদ চাঁদনির রিপোর্ট। বাঙালি জাতির মুক্তি সনদ ৬ দফা দেওয়ার কারণে শেখ মুজিবুর রহমান সহ ৩৫ জনকে আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করেন তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক। গণবিস্ফোরণের মুখে ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে ওই মামলার সব রাজবন্দীকে মুক্তি দেন। ২৩শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদের জনসভা থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়।
বঙ্গবন্ধু উপাধির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, মুক্তি সংগ্রামের ইতিহাসে 69-এর গণ অভ্যুত্থান এক গৌরবোজ্জ্বল অধ্যায়। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন তিনি। স্বাধীনতা রিহার্সাল শুরু করেছিল যারা এই আগরতলা মামলার আসামি, তাদের নেতৃত্বে। তারা যদি স্বীকৃতি না পায়, এটা আমাদের জাতির জন্য হবে দুর্ভাগ্য। আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে বাংলার মানুষের ছবি তোমার নিজের হৃদয়ে অঙ্কন করেছ প্রিয় নেতা। তোমার কাছে জাতির ঋণী এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এই মামলার 35 আসামির মধ্যে বেঁচে আছেন মাত্র 5 জন। আগরতলার মামলা যেটা, এই যে সংগ্রাম, 3 জন পেয়েছেন স্বাধীনতা পদক, এই যে সম্মাননাটা, এটা যদি সমষ্টিগতভাবে দেওয়া হতো তাহলে আমি আরো বেশি খুশি হতাম। অনুষ্ঠানে আগরতলা ষড়যন্ত্র মামলার জীবিত ও মৃত আসামিদের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। মালিহা ওয়াদুদ চাঁদনী, ATN বাংলা, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হওয়ার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডেটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে গণভবনে আনুষ্ঠানিকভাবে 10 টাকা মূল্যমানের 2টি স্মারক ডাকটিকিট, 10 টাকার উদ্বোধনী খাম এবং 5 টাকার ডেটা কার্ড উন্মোচন করেন তিনি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আজ উক্ত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডেটা কার্ড জিপিও থেকে বিক্রি শুরু হয়েছে। চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও 2 জনের লাশ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে 48 জনের লাশ স্বজনদের কাছে দেওয়া হলো। আর লাশ শনাক্তকরণের জন্য দাবিদার 36 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। আদ্দিন সজীবের রিপোর্ট। আমার সামনে যখন দেখলাম যে গাড়িটা ব্রেক করলো, ব্রেকের সাথে সাথে সিলিন্ডারগুলো ফুটে উঠলো। আর একটা গাড়ি ছিল, গাড়ির যে সিলিন্ডার ছিল, গাড়িটা 15 হাত উপরের দিকে উঠে গেছে একদম। ওটা আবার দাম করে পড়ার পরে আপনার হোটেলের যে সিলিন্ডারগুলো, ওগুলো সব বাস্ট হওয়া শুরু হয়েছে সমানতালে। বিস্ফোরণের স্থানেই হায়দার মেডিসিন নামে একটি ওষুধের দোকানে ছিলেন প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেন মঞ্জু সহ 8 জন, যারা এতটাই দগ্ধ ছিলেন যে তাদের মরদেহ শনাক্ত করাই দুরূহ। 3 দিনের মাথায় এসে পরনের কাপড়ের সামান্য অংশ দেখে বড় ভাই মঞ্জুর লাশ নিশ্চিত করেছে ছোট ভাই মাইনুল হোসেন। মাংসের ভিতর থেকে এগুলো আটকানো ছিল, ভাঁজটা খুলে খুলে আমরা ওখান থেকে বের করছি। বের করে স্টেপটা পাইছি, আর ট্রাউজারটাও একটা চেক এরিয়া আছে। অপেক্ষা করছি যেই আসবেন, যখনই আসবেন আমরা নমুনা কালেক্ট করব। সেই সাথে সাথে আগামীকাল থেকে সিআইডি ডিএনএ ল্যাব, যেটা সিআইডি মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারে অবস্থিত, সেখানেও নমুনা কালেকশনের প্রক্রিয়া চলবে। যতদিন পর্যন্ত দাবিদাররা আসবেন আমরা নমুনা সংগ্রহ করতে থাকব। এই ঘটনায় স্বজনদের জন্য এখন কিছুটা স্বস্তির বিষয়। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন গুরুতর দগ্ধদের অবস্থার অবনতি হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয়। সুপারিশ যারা দিয়েছেন তারা বুঝে শুনে এবং সকলের সঙ্গে সম্মতিক্রমেই সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করেই এই সুপারিশগুলো করা হয়েছিল। এটা কেন বাস্তবায়িত হলো না, এটাই এখন দেখার বিষয়। শোকাহত মানুষের চাওয়া আগুনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের নেয়া সুপারিশ আর পদক্ষেপগুলো বাস্তবায়ন হোক। আদ্দিন সজীব, ATN বাংলা, ঢাকা। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মমিনুর রিপন। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। রিপন, আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন, সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে যারা এই চকবাজারে আগুনে পুড়ে গেছে। আপনি কি দেখছেন সেখানকার পরিস্থিতি? সাগর, আমি ঠিক এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজের ঠিক মর্গের সামনেই। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তথ্য কেন্দ্রটি দেওয়া হয়েছে, সেই তথ্য কেন্দ্রের সামনে থেকে আমি বলছি। এবং আপনি যেমনটি বলছিলেন যে 48 জনের মরদেহ এখন পর্যন্ত হস্তান্তর করা হয়েছে এবং 36 জনের ডিএনএ টেস্ট করা বা ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। এবং
একই পরিবারের কিন্তু একাধিক জন ডিএনএ নমুনা দিয়েছেন বলে আমরা সিআইডির পক্ষ থেকে জানতে পেরেছি। আমরা তথ্য কেন্দ্রের যে সামনে রয়েছেন জেলা প্রশাসক স্যার আমাদের সামনে রয়েছেন, আমরা তার কাছ থেকে সর্বশেষ যে দুজনের লাশ হস্তান্তর করা হয়েছে সে সম্পর্কে একটু জানতে চাইব। স্যার একটু যদি বলতেন যে সবশেষ কতজনের লাশ হস্তান্তর করা হয়েছে? আমরা এই পর্যন্ত 48 জনের লাশ হস্তান্তর করেছি। আপনি জানেন যে আমাদের কাছে 67 জনের মৃতদেহ আমাদের কাছে রয়েছে, যেটা আমরা 48 জনকে দিয়ে দিলাম, আর বাকি 19টা ডেড বডি আমাদের কাছে রয়েছে। এই সব লাশের দাবি করে তাদের নিকট আত্মীয়রা তাদের স্যাম্পল দিয়েছেন, যেটি ডিএনএ টেস্টের জন্য আমরা সংরক্ষণ করেছি। এটি ডিএনএ প্রোফাইলিংয়ের পর আমরা তাদের কাছে দিতে পারবো যখন এটা মিলে যাবে। তো আমাদের এই কাজটি চলবে। আমরা এখনো পর্যন্ত যদি কেউ এসে বলেন যে তার কোনো স্বজনকে পাচ্ছেন না, সেটি আমরা অ্যাড্রেস করব, আমরা এটি তদন্ত করে দেখব। আমরা মানুষের সর্বশেষ পর্যন্ত তাদের সাপোর্টের জন্য আমরা এখানে রয়েছি, আমাদের এটি অব্যাহত থাকবে। স্যার আপনাকে ধন্যবাদ। সাগর, আপনি যেমনটি শুনছিলেন যে তারা লাশ হস্তান্তরের ক্ষেত্রে পরিবারের যে প্রমাণটুকু দরকার সেটুকু নেওয়ার পরেই কিন্তু তারা এই জায়গা থেকে অন্তত জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু এটা নেওয়া হচ্ছে যে যথোপযুক্ত প্রমাণ সাপেক্ষেই কিন্তু লাশ হস্তান্তর করা হচ্ছে। তো সাগর, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। আপনাকে ধন্যবাদ। চালগম নয়, ত্রাণের টাকায় এবার হতদরিদ্র মানুষকে বাড়ি করে দেবে সরকার। বিশেষায়িত এই প্রকল্পের প্রথম ধাপে 64 জেলায় হবে 64,000 বাড়ি। বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আগামী মাসে এই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রকল্প শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। গত সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রথমেই ছিল আমার গ্রাম আমার শহর। নির্বাচনে জিতে সরকার গঠন করলে শহরের সব সুবিধা গ্রামে দেবে শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকার। শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেব। সেই কর্মসূচি প্রথম শুরু হচ্ছে ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে। এ মন্ত্রণালয়ের সাধারণ ও বিশেষ ত্রাণ হিসেবে এবছর বরাদ্দ ছিল 240 কোটি টাকা, যাতে গ্রামের দুস্থদের মাঝে দেয়া হতো চাল কিংবা গম। সেই বরাদ্দেই শুরু হচ্ছে দুস্থ গরিব মানুষের জন্য আধুনিক সুবিধার বাড়ি দেয়া। যাদের জায়গা আছে কিন্তু গৃহ নাই, সেই সমস্ত গৃহহীনদের জন্য আমরা প্রতিটা উপজেলায় 1000 করে গৃহ, 1 বছরে আমরা 64,000 ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। আমি মনে করি যে এটা দৃশ্যমান দৃষ্টান্ত হবে বাংলাদেশে। গ্রামে দুস্থদের এসব বাড়ি তৈরি হবে সর্বাধুনিক প্রযুক্তিতে, যাতে দরিদ্র মানুষেরা ঠান্ডা, ভূমিকম্প বা ঘূর্ণিঝড়ের ঝুঁকিমুক্ত থাকবেন। বিশেষ বরাদ্দ না দিয়ে আমরা ইনোভেটিভ কি আইডিয়া ডেভেলপ করতে পারি, সেই আইডিয়ার আলোকেই কিন্তু এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি প্রথম পর্যায়ে 30 জুনের মধ্যে বাস্তবায়িত হবে, দ্বিতীয় পর্যায়ে আবার ডিসেম্বরের মধ্যে হবে, এবং এইভাবে 5 বছর যদি আমরা কাজটা করি তাহলে বাংলাদেশের গৃহহীনের সংখ্যা কমে যাবে। একইভাবে দুর্যোগ সহনীয় বাড়ি নির্মাণ হবে, এতে করে আমরা দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে সক্ষম হব। পরিসংখ্যান অনুযায়ী দেশে এই মুহূর্তে প্রায় 3 লাখ মানুষ গৃহহীন। বিশেষায়িত এমন প্রকল্পে 5 বছরের মধ্যে সবাইকে সরকারিভাবে আবাসন দেওয়া সম্ভব হবে বলেও জানান ত্রাণ প্রতিমন্ত্রী ও সচিব। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। সমাজ উন্নয়নে মিডিয়াকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট কনফারেন্স 2019-এ তিনি এই আহ্বান জানান। সামাজিক উন্নয়নে রোটারিয়ানদের কর্মকাণ্ড এটিএন বাংলার মাধ্যমে তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। প্রতি বছরের ন্যায় এবার 2 দিনব্যাপী ডিস্ট্রিক্ট কনফারেন্স 2019 অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সারা দেশের 207টি রোটারি ক্লাবের সদস্যদের মিলন মেলায় পরিণত হয় পুরো সম্মেলন কেন্দ্র। রোটারি ক্লাবগুলোর মধ্যে বন্ধন দৃঢ় করা, কাজের অগ্রগতি সহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য এমন আয়োজন। কনফারেন্সে মোট 18টি সেশনে দেশি বিদেশি অনেক বক্তা অংশ নেন। কনফারেন্স অন ইন্সপিরেশন, এটা রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের থিম, এবং এটি প্রতি বছর একবার হয়। মেইনলি আমাদের ফোকাস হলো সারা দেশের যে 207টি রোটারি ক্লাব আছে, এই ক্লাবগুলোর মধ্যে আমাদের বন্ধন এবং সারা বছর কি কাজ করছি, কি করবে, সেটার উপরে আলোচনা চলে। অনুষ্ঠানের শেষ দিনে সমাজ গঠনে মিডিয়ার ভূমিকা শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় তিনি সেবামূলক কর্মকাণ্ডে মিডিয়ার আরও বেশি ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে সমাজের পরিবর্তনের জন্য মিডিয়ার অনেক দায়িত্ব আছে। আমাকে একটি লাইসেন্স দেওয়া হয়েছে, একটা মিডিয়ার লাইসেন্স দেওয়া হয়েছে, তার মানে এই না যে আমি
দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য ধ্বংসাত্মকমূলক প্রচারণা করব। এটি মিডিয়ার দায়িত্ব না। আপনাদের এই রকম সেবামূলক কর্মকাণ্ড যেমন করবেন, আপনারা এটিএন বাংলায় আমাদের শুধু ইনফর্ম করবেন, আমাদের প্রতিটা প্রতিনিধি আপনাদের প্রতিটি কর্মকাণ্ড তুলে নিয়ে এসে আমরা জাতির কাছে প্রচার করব। সামাজিক উন্নয়নে এবং পরিবর্তনে রোটারিয়ানদের সাথে এটিএন বাংলা সবসময় পাশে থাকবে বলেও জানান ডক্টর মাহফুজুর রহমান। অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যানের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডিস্ট্রিক্ট গভর্নর AFM আলমগীর। এ সময় এটিএন বাংলার পক্ষ থেকেও ডিস্ট্রিক্ট গভর্নরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা চলছে। বিকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে আগামী 31শে মার্চের চতুর্থ ধাপে 122টি উপজেলায় অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের তালিকা নির্ধারণ চলছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত রয়েছেন। কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেলের খনন কাজসহ 2টি মেগা প্রকল্প উদ্বোধন করতে আগামীকাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের বোরিং কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। 9,880 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এই টানেল। এটি পতেঙ্গা নেভাল একাডেমি পয়েন্ট থেকে কাফকো ও CUFL পয়েন্টের মাঝখান দিয়ে অপর প্রান্তে যাবে। টানেলের কাজ এরই মধ্যে 32% বেশি শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। পুরো প্রকল্প বাস্তবায়ন করতে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছে সেতু বিভাগ। রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ড নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে নিজ বাসায় 2টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুলের বক্তব্যের কঠোর সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে তারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছেন। সুষম উন্নয়নের লক্ষ্যে উন্নয়ন সুবিধা তৃণমূলে পৌঁছে দিচ্ছে সরকার। রংপুরের পীরগঞ্জ উপজেলার জয়ন্তীপুর ঘাটে করতোয়া সেতুর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তিনি বলেন, সেতুটি নির্মিত হলে নদীর উভয় প্রান্তের মানুষের জীবনমান উন্নয়ন হবে। রংপুরের টুকুরিয়ার সাথে দিনাজপুরের নবাবগঞ্জের সড়ক যোগাযোগ সহজ করবে এই সেতু। আগামী বছর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এর আগে প্রয়াত পরমাণু বিজ্ঞানী ডক্টর MA ওয়াজেদ মিয়া সমাধিতে শ্রদ্ধা জানান স্পিকার। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 2022 সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রজনন স্বাস্থ্য শিক্ষা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি কর্মজীবী নারীদের জন্য সরকারি সব প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন রাখা সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে পাঠ্যপুস্তকে পিরিয়ডের মতো জরুরি বিষয় এখনও অন্তর্ভুক্ত হয়নি। এছাড়া বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন টয়লেট না থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে আছে মেয়ে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। বলা হয়ে থাকে, পরিবারই শিশুর সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। শিশুর শারীরিক ও মানসিক বিকাশের শুরুটা হয় সেখান থেকেই। জীবনের এগিয়ে যাওয়ার পথে প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় বাবা মার কাছে। অথচ বয়ঃসন্ধিকাল বা মেয়েদের ঋতুকালীন অনেক তথ্য জানা সত্ত্বেও তা অনেক বাবা মাই সন্তানদের কাছে জানাতে চান না। মারা তাদের সন্তানদের সাথে খোলামেলাভাবে ব্যাপারটা আলোচনা করতে পারে। তেমনিভাবে স্কুলের শিক্ষিকাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত এবং স্কুল পাঠ্যসূচিতে এই বিষয়টি থাকা উচিত। 2014 সালের জাতীয় স্বাস্থ্যবিধির জরিপের তথ্য বলছে, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার উপযোগী টয়লেট না থাকায় স্কুলগামী মোট মেয়ে শিক্ষার্থীদের চতুর্থাংশ ক্লাসে যান না। আবার 80% অনুপস্থিতির কারণে তাদের অনেকেই উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এই অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিবারের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সব প্রতিষ্ঠানেই পিরিয়ডের মতো বিশেষ সময় নিয়ে আলোচনা করতে হবে। 2022 সময়কালের মধ্যে আমরা পুরো দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আছে সকল শিক্ষার্থী, বিশেষত মেয়ে শিক্ষার্থীরা তাদের মেনস্ট্রুয়াল হাইজিন সম্পর্কে যথাযথ জ্ঞান আহরণ করতে পারে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং সেই ব্যবস্থায় আমরাও সহায়ক হিসেবে ভূমিকা পালন করব। নিছক একটা লজ্জাবোধ অনেকে স্বাভাবিকভাবে আপনি জানেন, এটা থেকে বেরিয়ে আসার জন্য সময় প্রয়োজন। এই জন্য স্কুলের শিক্ষা, মোটিভেশন, উদ্বুদ্ধকরণ শিক্ষক যারা আছেন তারাই বুঝাবেন। এটা সরকারিটাতে আমরা সরাসরি অন্যান্য বিষয়ে যেভাবে সহায়তা দিচ্ছি এখানে বিবেচনা করতে পারি। শুধু তাই নয়, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে তৈরি পোশাক সহ সব কারখানা ও অফিসে ঋতুকালীন প্রয়োজনীয় উপকরণ সরবরাহের পরামর্শ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
ভাষা আন্দোলনের ৬৭ বছর পরও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন সম্ভব হয়নি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন। ভাষা সৈনিক ডক্টর জসিমউদ্দিন আহমদ, ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরের নির্বাহী পরিচালক MR মাহবুব এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামকে সমর্থন দিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা ডাক্তার HBM ইকবাল। এই উপলক্ষে রাজধানীর বনানীতে ইকবাল সেন্টারে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে আতিকুল ইসলামকে বিজয়ী করতে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান ডাক্তার HBM ইকবাল। এবার পার্টেক্স খেলার খবর। 3 ম্যাচের টেস্ট সিরিজের আগে দুর্দান্ত ব্যাটিং অনুশীলন করেছে বাংলাদেশে। লিঙ্কনে দুদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে 6 উইকেটে 411 রান তুলেছে টাইগাররা। টস জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে 113 রান করেন তামিম ইকবাল এবং সাদমান ইসলাম। 45 রানে তামিমের বিদায়ের পর 67 রানে সাজঘরে পথ ধরেন সাদমান। এরপর প্রত্যেককে ব্যাটিংয়ের সুযোগ দিতে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে যান লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ। 62 রান করেন লিটন, রিয়াদ 59 আর মিরাজ খেলেন 51 রানের ইনিংস। পোর্ট এলিজাবেথের দ্বিতীয় শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে 8 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো সে দেশের মাটিতে হোয়াইট ওয়াশের স্বাদ পেল শ্রীলঙ্কা। প্রোটিয়াদের মাঠে যা ছিল বিশ্বের তৃতীয় আর প্রথম এশীয় দল হিসেবে সিরিজ জয়ের ঘটনা। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা মাত্র 128 রানে গুটিয়ে গেলে সফরকারীদের সামনে জয়ের টার্গেট ছিল 197 রান। 2 উইকেটে 60 রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নেমে ইতিহাস গড়েই মাঠ ছাড়েন ওসাদা ফার্নান্দো এবং কুশল মেন্ডিস। তারা তৃতীয় উইকেটে যোগ করেন 163 রান। 75 রানে ফার্নান্দো আর মেন্ডিস অপরাজিত থাকেন 84 রানে। দক্ষিণ আফ্রিকার 222 রানের জবাবে প্রথম ইনিংসে লঙ্কা মেন্ডিস আর সিরিজ সেরা কুশল পেরেরা। গাজীপুরে শুরু হয়েছে তৃতীয় ISFF ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপ। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে 26টি দেশের 148 জন আর্চার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি হামাদ কালকাবা মালবৌম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ আল গানার্স, ওয়ার্ল্ড আর্চারি মহাসচিব টম ডেইলেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গাইবান্ধায় টি-20 মহিলা ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছে। শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা ও SKS ফাউন্ডেশনের যৌথ আয়োজনে লিগের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন ATN বাংলার সাথে।